এইটার উপরে আমি ক্লাস নিব আজকে। তো ক্লাসে যাওয়ার আগে আর কারো কোনো প্রশাসনিক যে বিষয়গুলো বলা হইলো এটার উপরে কারো কোনো জানার আছে কিনা, না হলে আমি সরাসরি ক্লাসে চলে যাব। তাহলে আমরা স্ক্রিনটা একটু শেয়ার দেই। অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা গরমকালে খড়ের প্যাকেট কন্টিনিউ করব কিনা। সারা বছরই আসলে খড়ের প্যাকেট করা যায়। এর মধ্যে যখন গরম পড়ে যায় আর কি, একটা প্যাকেট যখন বানাবো তখন আমাকে চিন্তা করতে হবে যে এই প্যাকেটটা মাইসিলিয়ামে পরিপূর্ণ হবে। এরপরে এখান থেকে আমি প্রোডাকশন পাবো 2.5 মাস, 3 মাস, 2 মাস এরকম। সেটাকে চিন্তা করে প্যাকেট বানাইতে হবে। যেমন জানুয়ারি মাসে যারা এখন খড়ের প্যাকেট করতেছেন, মার্চ মাস এবং এপ্রিলের অর্ধেক পর্যন্ত তারা এই ফলন পাবেন। আজকে জানুয়ারি শেষ, এরপরে কিন্তু আর সরাসরি খড়ের প্যাকেট বানানো খুব বেশি একটা যুক্ত হবে না, বা সর্বোচ্চ ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা বানাতে পারি। এরপরে আর খড়ের প্যাকেট বানানোটা যুক্তিযুক্ত হবে না। তবে কিছু চাষি আছে পুরানা যারা সারা বছরই বানায় থাকে। তা আমরা যদি অর্ধেক খড় এবং অর্ধেক কাঠের গুঁড়া এইভাবে প্যাকেট বানাই গরমের সময়, তাহলে দেখা গেছে যে বেশি ভালো হয়। কারণ অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া হইলে এই প্যাকেটটা নষ্ট হওয়ার চান্সও কম থাকে, প্যাকেটটা টাইট থাকে, দীর্ঘ সময় এখান থেকে ফলন পাওয়া যায়। অর্থাৎ আমার যখন বেশি গরম, মে, জুন, জুলাই, আগস্ট, এই সময় আমরা অর্ধেক খড় এবং অর্ধেক কাঠের গুঁড়া এই প্যাকেটগুলা ইউজ করব। তো সেই প্রযুক্তিটাই আমি দেখাবো। এই প্যাকেটগুলো বানানোর যে পদ্ধতি সেটা হচ্ছে পাস্তুরাইজেশন পদ্ধতি। পাস্তুরাইজেশন পদ্ধতিতে আমরা প্যাকেট বানাবো। সেই বানানোর জন্য যারা কমার্শিয়ালি অনেক বেশি বানাতে চান তাদের জন্য এরকম বড় পাস্তুরাইজেশন চেম্বার, যাদের টার্গেট যে আমি একসাথে 1000 প্যাকেট একদিনে বানাবো, এরকম যাদের টার্গেট আছে কমার্শিয়ালি, তারা এইরকম পাস্তুরাইজেশন চেম্বার বানিয়ে নিতে পারেন। চেম্বারটা কি, লোহার শীট দিয়ে আসলে চৌকাকার তৈরি করা। এটার ভেতরে ঢোকার জন্য শুধুমাত্র একটা দরজা থাকবে, এবং চতুর্দিকের যে সাদা জিনিসটা দেখছি আমরা, এটা হচ্ছে ককশিট। ককশিট দেওয়া কেন? যাতে তাপ তাড়াতাড়ি উঠে এবং তাপটা সহজে বাইরে বেরিয়ে না যায়। আর এই যে সাথে একটা চুলা দেখছি, এই চুলাতে আমরা তাপ দিব। এই চুলা থেকে এই যে স্টিম, এর ভেতরে কিন্তু ড্রামে পানি আছে, এই স্টিম হচ্ছে এই ভেতরে যাচ্ছে। অর্থাৎ আমাদের যে স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার, সেইটারই বড় ভার্সন হচ্ছে এইটা। এটার এই যে ভেতরের সাইডটা দেখানো হয়েছে, এইখানে এইভাবে ম্যাটেরিয়াল দিয়ে তারপরে জীবাণুমুক্ত করা হয়। এইটা আমরা চাইলে এরকম স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার, যেটা এই স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারে আমরা করতে পারি। এরকম স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারে আমরা 20 কেজি পর্যন্ত সাবস্ট্রেট হচ্ছে দিতে পারি। চাইলে আমরা এরকম ড্রামেও করতে পারি। ড্রামেও দেখা যায় যে আমরা 10 থেকে 12 কেজি, 16 কেজি পর্যন্ত এরকম ম্যাটেরিয়াল আমরা দিতে পারি। তাহলে যার যার চাহিদা অনুযায়ী আমরা 3টা পদ্ধতি দেখালাম। আমরা বড় পাস্তুরাইজেশন চেম্বার এরকমও করতে পারি, আমরা এরকম চেম্বারে করতে পারি, এরকম আমরা ড্রামে করতে পারি। এখন যারা ড্রাম বা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারে করবেন, তারা চাইলে কিন্তু দিনে 2টা ব্যাচ এরকমও করতে পারেন। আমি জিনিসটা ওর ভিতরেই 16 ঘন্টা না রেখে বের করে এনে এই ইনকিউবেশন পিরিয়ডটা আমি হচ্ছে পলিথিন শীট দিয়ে ঢেকে রেখে আবার আরেক ব্যাচ করব, সেটা সম্ভব। এই ড্রামে করতে হইলে কিন্তু আমাদের এরকম একটা স্ট্রাকচার দরকার হবে। ড্রামের নিচে যে পানি দিব তার উপরে এরকম একটা স্ট্রাকচার বসানো থাকবে। হ্যাঁ, তার উপরে আমার এই জিনিসগুলো থাকবে। এখন আসি যে এইখানে আসলে কি কি করা যায়। ধানের খড়, কাঠের গুঁড়া, এইগুলা পাস্তুরাইজ করা যাবে।
এটা ওই চেম্বারের ভেতরে আমরা যদি স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারে করি, সেখানে স্পন প্যাকেটও জীবাণুমুক্ত করা যায় যদি আমার একটা চেম্বার থাকে। তারপরে আমরা ধান, গম, কাউন, চিনা ইত্যাদি যে সিদ্ধ করি মাদার কালচার তৈরি করার জন্য, সেটাও ওই চেম্বারের ভিতরে করা যায়। আবার চাইলে হচ্ছে এই বীজ দেওয়ার কাজ যেটা ইনোকুলেশন, সেটাও করা যায় যদি আমার এরকম একটা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার থাকে। এই যে এইটা থাকলে, তিনটার মধ্যে এইটা থাকলে কি সুবিধা, সেই জিনিসটা বলা হয়েছে যে এইটা থাকলে একের ভিতরে তিন, সবগুলা কাজই করা যায়। এবার আমরা মূল প্রসিডিউরটাতে আসি, যে আমরা খড় বা কাঠের গুঁড়া দিয়ে আমরা প্যাকেট তৈরি করব। প্রথমে কি করতে হবে, আমাকে কাঠের গুঁড়া মেপে নিতে হবে, 4 কেজি কাঠের গুঁড়া। এরপরে আমাকে 4 কেজি খড় মেপে নিতে হবে, কাটা খড়। মাপার পরে 4 কেজি খড় বা 4 কেজি কাঠের গুঁড়ায় 3 লিটার পানি, 4 কেজি সাবস্ট্রেটের জন্য 3 লিটার পানি। সেই পানি দিয়ে এরকম কি করতে হবে, মাখায়ে নেটের ব্যাগে ভরতে হবে। আমি খড় কাঠের গুঁড়া একসাথেও দিতে পারি, আবার চাইলে আলাদা করে খড়, আলাদা করে কাঠের গুঁড়া এরকমও দিতে পারি। আলাদা করে দিলেই ভালো হয়। নেটের ব্যাগে ভরবো, ভরে এই যে স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার, সেখানে এরকম লুজ লুজ করে দিয়ে দিব। এই যে এগুলা কাঠের গুঁড়া দেখানো হয়েছে। আমি আরো দিতে চাই, এইখানে আরেকটা স্ট্যান্ড দিয়ে দিই, দিয়ে তার উপরে আবার দিই। এরকম কাঠের গুঁড়া দিলাম, পাশে এরকম খড় দিলাম, এরকমও দিতে পারতেছি আমি। দুইটা জিনিসই আমরা দিতে পারবো। এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব, এই দরজাটা লাগাই দিব। যদি আমি ড্রামে দেই, ড্রামে দেওয়ার ক্ষেত্রে ওই যে নিচে এরকম স্ট্যান্ড দিয়ে দিব, তার উপরে এরকম দিয়ে দিলাম। দরজা লাগাই দিলাম। ড্রাম হলে ড্রামের ঢাকনা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমাকে থার্মোমিটার দিয়ে, এইখানে হইলে এই যে এই কোনায় আমরা থার্মোমিটার লাগাবো, ড্রাম হইলে ড্রামের মুখে লাগাবো। থার্মোমিটার দিয়ে অবশ্যই আমার তাপমাত্রার বিষয়টা খেয়াল রাখতে হবে। তাপ যেন কোনোভাবেই 60 থেকে 70-এর উপরে না ওঠে। এই অবস্থায় আমরা স্টিম দিব কতক্ষণ, 1 থেকে 1.5 ঘন্টা। কাজটা কিন্তু কঠিন, একদম চুলার কাছাকাছি থাকতে হবে এবং জাল কমা বাড়া করে আমার তাপমাত্রা 60 থেকে 70-এর মধ্যে রাখতে হবে। এই 1 থেকে 1.5 ঘন্টা পরে চুলা বন্ধ করে দিয়ে আমি যদি এক ব্যাচ করতে চাই, তাহলে এর ভেতরেই আমার 16 থেকে 22 ঘন্টা জিনিসটা থাকবে। আর যদি চিন্তা করি যে আমি আরেক ব্যাচ করবো, তাহলে বের করে নিয়ে এসে সহজে যাতে ঠান্ডা না হয়, উপরে একটা পলিথিন শীট জড়ায় স্তূপ করে রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা আমরা এরকম বের করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে প্যাকেট করতে হবে, স্পনিং করতে হবে। তাহলে অর্ধেক খড় এবং অর্ধেক কাঠের গুঁড়া, অর্থাৎ 4 কেজি খড়, 4 কেজি কাঠের গুঁড়া এরকম আমরা মিশাইলাম। এই সাথে আমরা কি দিব, কাঠের গুঁড়ার স্পন প্যাকেটও ব্যবহার করতে পারি স্পনিং এর জন্য, অথবা ধানের মাদার কালচারও ব্যবহার করতে পারি। দিয়ে এরকম আমরা প্যাকেট তৈরি করব, একবারে থরো মিক্সিং করে। শুধু যদি কাঠের গুঁড়া হয়, তাহলে কিন্তু কাঠের গুঁড়ার ভিতরে কাঠের গুঁড়ার স্পন দেওয়া যাবে না, সেইখানে অবশ্যই ধানের মাদার দিতে হবে। এই যে আমরা এরকম প্যাকেট বানাইলাম। আমরা যদি এরকম 9-12 সাইজের পিপিতে প্যাকেট গুলা করি গরমের সময়, তাহলে খুবই ভালো হয়। আবার এরকম 7-10-এও আমরা চাইলে করতে পারি। এরকম বিভিন্ন সাইজের প্যাকেট করাই সম্ভব। অনেকেই জিজ্ঞাসা করে বড় প্যাকেট কেন করি না, এই যে দেখেন বিভিন্ন সাইজের প্যাকেটই আমরা করেছি। কিন্তু দেখা যায় যে গরমকালে এরকম 9-12 সাইজের পিপি হইলে সেই প্যাকেটটা দ্রুত কমপ্লিট হয়, যার কারণে কন্টামিনেশনের চান্স কম থাকে। এবং এই 9-12 পিপি থেকে যেই পরিমাণ আমরা ফলন পাই, 400 থেকে 450 গ্রাম, সে অনুপাতে এরকম বড় প্যাকেট থেকে ওরকম আশানুরূপ ফলন পাওয়া যায় না। অর্থাৎ বায়োলজিক্যাল এফিসিয়েন্সি কম, যেই পরিমাণ সাবস্ট্রেট এখানে ইউজ করা হয় সেই অনুপাতে ফলন আসে না। এই জন্য গরমকালের ক্ষেত্রে সবসময় বলা হয় যে এরকম
ছোট প্যাকেট, এটা এক্সপেরিমেন্টের একটা র্যাক, সেইটাতেই কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যে এই 9-12 পিপিটা গরমকালের জন্য সবচেয়ে ভালো। এই জন্য গরমকালে আমরা এরকম বড় প্যাকেট করাকে নিরুৎসাহিত করি। প্যাকেট কমপ্লিট হইতে সময় লাগে, এয়ারেশনের অভাব হয় অনেক সময়, যার কারণে কি হয় আমার কন্টামিনেশনের চান্স থাকে। আর শীতকালে কি হয়, এই প্যাকেটগুলোকে আমরা ফুটো করে দেই, কন্টামিনেশনের কোনো চান্স নাই। ফুটো করে দেওয়ার কারণে এয়ারেশন ঠিক মতো হয়, প্যাকেট দ্রুত কমপ্লিট হয়, যার কারণে শীতকালে আমি যত বড় প্যাকেট বানাই সমস্যা নেই। তারপরেও 2 কেজির উপরে যে বড় বড় প্যাকেট, সেগুলোতে আসলে বায়োলজিক্যাল এফিসিয়েন্সি খুবই কম, অর্থাৎ 2 কেজি খড় ব্যবহার করে ওই অনুপাতে ওইখান থেকে আশানুরূপ ফলন পাওয়া যায় না। প্যাকেট যখন এরকম সাদা মাইসিলিয়াম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, একদম সাদা, আমরা আরো প্যাকেট কমপ্লিট হওয়ার আরো 2-4 দিন 5-7 দিন অপেক্ষা করব। করার পরে যখন এরকম পুরো সাদা হবে, কমপ্লিট হয়েছে কেবল, আরো 5 দিন সময় দিলাম, 7 দিন সময় দিলাম, তখন মাইসিলিয়াম গুলো এরকম ম্যাচিউর হবে, একটার উপর আরেকটা ম্যাট আকারে তৈরি হবে, তখন এরকম ধবধবে সাদা হবে। তখন আমরা এই প্যাকেট গুলোকে কেটে দিব। কিভাবে কেটে দিব? উল্টা ডি আকারে কেটে দিব। আমরা যদি আরো ক্লোজ করে দেখাই, এই যে এরকম ঘাড় বরাবর, কাঁধ বরাবর, অনেকে নিচে কেটে ফেলেন, অনেকে বেশি উপরে কেটে ফেলেন। এই কাঁধ বরাবর, ঘাড় বরাবর উল্টা ডি আকারে কাটবো, এবং কাটার পরে ব্লেডটাকে বাঁকা করে দেখেন চেসে এই সাদা মাইসিলিয়াম গুলোকে সরাই দিতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলেন যে 30 দিন হয়ে গেছে মাশরুম আসে না, 25 দিন হয়ে গেছে মাশরুম আসে না। এই মাশরুম না আসার কিন্তু দুটা কারণ। একটা হলো প্যাকেট ম্যাচিউর না হওয়া। আমি যদি হালকা মাইসিলিয়াম প্যাকেট এরকম কেটে দেই, তখন দেখা যায় যে আগে মাইসিলিয়াম ম্যাচিউর হয়, তারপরে বের হয়। ওইখানে কিন্তু সে কাটার পরেও সময় নিয়ে নিচ্ছে 7-8 দিন এমনিতেই। আবার এই প্যাকেটটা যদি ঠিক মতো চাষা না হয়, সেই ক্ষেত্রে কি হয়, এই যে উপরে সাদা অংশ যদি থেকে যায়, পানি স্প্রে করা হয়, পানি স্প্রে করা হলে এটার সাথে একটা সাদা আবরণ তৈরি হয়, হয়ে এই জায়গাটা শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন পিনহেড এখান থেকে সহজে বের হয় না। এই জন্য প্যাকেট ম্যাচুর হওয়া যেমন জরুরি, অনুরূপভাবে প্যাকেট কাটা এবং চাষাটাও খুব জরুরি। তারপরে এরকম প্যাকেট কেটে আমরা কি করব, পানি স্প্রে করব বারে বারে কালচার হাউসে। সেই পানি স্প্রে করলে সেইখান থেকে আমার এরকম খুব সুন্দর মাশরুম বেরিয়ে আসবে। অনেক সময় দেখা যায় যে আমরা যদি প্যাকেট রেখে দেই 5-7 দিন ম্যাচিউর হওয়ার জন্য, সেই পাস্তুরাইজ প্যাকেটের ক্ষেত্রে এরকম অনেক সময় উপর দিয়ে বেরিয়ে আসে। যদি উপর দিয়ে বেরিয়ে আসে, তাহলে আমরা প্রথম ফলনটা এরকম উপর দিয়ে নিয়ে নিব। প্রথম ফলন এরকম আমরা উপর দিয়ে নিয়ে নিতে পারি। প্রথম ফলন উপর দিয়ে নেওয়ার পরে আমরা কি করব, এরপরে সাইড ওপেনিং করব। সেই সাইড ওপেনিংটা কিভাবে করব, এই যে এইভাবে নরমালি যেভাবে আমরা করি, ইয়ে দিয়ে বেঁধে দিয়ে তারপরে আবার পুনরায় সাইডে এরকম কেটে দিব। এরকম 9-12 সাইজের একটা পিপি থেকে আমরা মাশরুম, সেখানে সাবস্ট্রেট ধরে 700 গ্রাম, 750 গ্রাম, অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া হইলে, এবং আমরা মাশরুম পাবো 400 থেকে 450 গ্রাম পর্যন্ত। গরমের সময় কিন্তু এটা বলতেছি, এরকম ফলন পাওয়া যায়। তাহলে আমরা আগামী গরমকে কেন্দ্র করে 50-50 অনুপাতে অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া মিশিয়ে আমরা পাস্তুরাইজেশন পদ্ধতিতে খড়ের প্যাকেট তৈরি করব। সেই প্যাকেটে মাদার কালচার হিসেবে আমরা ধানের মাদার কালচার ব্যবহার করতে পারি, অথবা কাঠের গুঁড়ার স্পন প্যাকেট আমরা মাদার কালচার হিসেবে এখানে ব্যবহার করতে পারি। 9-12 পিপিতে আমরা যদি স্পন ব্যবহার করি, তাহলে একটা স্পন থেকে 4টা প্যাকেট তৈরি করতে পারবো। যদি ধানের মাদার ব্যবহার করি, একটা ধানের মাদার থেকে আমরা 3টা এরকম প্যাকেট বানাতে পারবো। গরমের সময় একটু মাদার বেশি দিয়ে দিলে প্যাকেটটা খুব দ্রুত কমপ্লিট হয়। এই কাজটা আমরা করতে পারবো কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা আমরা প্রথমে দেখাইছি যে চেম্বার, যারা বড় আকারে অনেক বেশি করতে চান, অনেক বেশি সাবস্ট্রেট হ্যান্ডেল করতে চান। আরেকটা করতে পারবো আমরা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বারের ভেতরে। একজন মানুষের যদি একটা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার থাকে, তাহলে সে এটার ভিতরে ধানের মাদারও করতে পারে, এটার ভিতরে কাঠের গুঁড়ার স্পন প্যাকেট স্টেরিলাইজ ইনোকুলেশন করতে পারে, এটার ভিতরে মাদার কালচার করতে পারে, এবং এটার ভিতরে এরকম খড় কাঠের গুঁড়াও পাস্তুরাইজ করতে পারে। অর্থাৎ একটা স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার থাকলে এটা দিয়ে তার
বীজ উৎপাদনের সমস্ত প্রক্রিয়াগুলোই মোটামুটি সে করতে পারে। ধরেন কিছুই নাই, তাহলে সে কি করবে, একটা ড্রাম, সেই ড্রামের তলায় একটা স্টেজ বসায় নিয়ে তারপরে এইখানে সে এই পাস্তুরাইজেশনের কাজটা করতে পারবে। একটা ড্রাম থাকলেও সে এই কাজটা করতে পারবে। এখন এই চেম্বারের ক্ষেত্রে আগে আমরা এখানে দেখিয়েছি এমএস দিয়ে তৈরি একটা চেম্বার, যেটা 12,000 13,000 হইলেই বানানো সম্ভব হইতো। এটার স্থায়িত্ব একটু কম, যেহেতু এমএস দিয়ে বানানো, এটা দ্রুত জং ধরে যায়, নষ্ট হয়ে যায়, 1-2 বছর পরেই দেখা যায় যে আবার এটা মেরামতের প্রয়োজন হয়। বর্তমানে আমরা এসএস দিয়ে বানানোর কথা বলতেছি, এইটার ছবিও অতি সত্বর আপনাদেরকে একটা ছবি এখানে আমি দিয়ে দিব। এসএস দিয়ে বানালে কি হয়, তাপটাও তাড়াতাড়ি ওঠে, তাড়াতাড়ি তাপ ওঠে এসএস দিয়ে। এটা আমাদের রিসার্চের পর্যায়ে আছে, অতি সত্বর এটা আপনাদেরকে আমি মেসেজটা দিব। তাপটা তাড়াতাড়ি ওঠে, সেই ক্ষেত্রে আমার জ্বালানি খরচ কম হচ্ছে। এসএস দিয়ে বানালে আমি কম সময় স্টেরিলাইজ করলে হয়, এখানে যেমন 4 ঘন্টা 3.5 ঘন্টা চালাইতে হচ্ছে, এসএস হইলে 2.5 ঘন্টা 3 ঘন্টা চালাইলেই হচ্ছে। তাহলে এখানে সময়টা কম লাগতেছে, জ্বালানিটাও বাঁচতেছে, এবং এসএস এর ভেতরে যে প্যাকেটের কোয়ালিটিটা বের হচ্ছে সেটা একদম আমরা অটোক্লেভের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির প্যাকেট বের হচ্ছে। মাইসিলিয়ামের গ্রোথ এবং স্টেরিলাইজেশনের পরে প্যাকেটের যে চেহারা পুরো অটোক্লেভের মতো। এই জন্য যারা নতুন করে বানাবেন তাদেরকে আমি পরামর্শ দিব যে আমরা যেন এসএস দিয়ে জিনিসটা বানাই। এসএস দিয়ে আমাদের খরচ পড়ে 25 থেকে 30,000 টাকার মতো। যারা আগ্রহী, নতুন যারা বানাবেন তাদেরকে আমি এসএস দিয়ে বানানোর কথা বলবো। এই ওভারঅল আগামী গরমকে কেন্দ্র করে কিভাবে খড় এবং কাঠের গুঁড়া পাস্তুরাইজ করে কম্বিনেশনে প্যাকেট তৈরি করবেন, আমি এতক্ষণ আপনাদের সাথে সেই বিষয়ে কথা বললাম। এখন এইটার উপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে। একজন একজন করে বলি, আমরা অনেক সময় আছে, সবাইকেই সময় দিব। হ্যালো, হ্যাঁ বলেন। জি ম্যাডাম, আসলে আমি প্রথম অবস্থায় জয়েন করতে পারি না ইন্টারনেটের প্রবলেমের কারণে। তো আমি একটু, হয়তো আপনি রিপোর্ট বলছেন এগুলো, আমি একটু হ্যাঁ রিপিট বলেন করতে বলেন চাচ্ছি। বলেন বলেন। আম, এই খড় এবং কাঠের গুঁড়া যে পাস্তুরাইজেশন করব, এটা হলো আলাদা আলাদা ব্যাগে খড় আর কাঠের গুঁড়া নিয়ে করব? আপনি চাইলে একসাথেও করতে পারেন, তবে অনেক সময় দেখা যায় যে আমাদের খড়টা অনেকের ক্ষেত্রে কাটা বড় হয়ে যায় একটু, বা সেই ক্ষেত্রে আলাদা হইলে সুবিধা, আপনার মেশাতেও আর সুবিধা ম্যাডাম এই হয়। আবার ওই যে স্টিম যাওয়ার ক্ষেত্রেও কাঠের গুঁড়ার ক্ষেত্রে কিন্তু সবসময় একটু বেশ লুজ লুজ করে দিতে হয়, যাতে ভেতরে স্টিমটা ঠিক মতো যায়, এই জিনিসটা খেয়াল করবেন। আলাদা দিলেই ভালো, আচ্ছা একসাথে দিলেও দোষের কিছু নেই। ম্যাডাম, হ্যালো। আমার মনে হয় একজনের কথা শেষ হইলে অনেক সময় আছে, আমরা সময় দিব, একজন একজন করে বলি। যিনি কথা বলতেছেন ওনারটা তো শেষ হয় নাই, ম্যাডাম আরেকজন আগেই আমরা আনমিউট না হই। ওনারটা শেষ হইলে আমি বলবো যে এরপরে কে বলবেন, তখন সে বলবেন। যিনি বলতেছিলেন উনি বলেন কাইন্ডলি। ম্যাডাম এই কাঠের গুঁড়া আমি কি ওই স্টিম পদ্ধতিতে 1 ঘন্টাই পাস্তুরাইজ করবো, তাই তো? এক 60 থেকে ডিগ্রি? দেড় ঘন্টা 1 থেকে দেড় ঘন্টা 1 থেকে 1.5 তাপমাত্রা ঘন্টা থাকবে আর 60 থেকে 70। আর আপনি ম্যাডাম একদম এই ফিক্সড প্যাকেটের 60 সাইজ। রাখতে পারবেন না, 60 থেকে 70 হয়ে যাবে। হ্যাঁ জি বলেন জি বলেন। ম্যাডাম, প্যাকেটের সাইজ কত হবে খড় এবং কাঠের গুলা মিলিয়ে? এক একটা খড় প্যাকেটের এবং সাইজ কি কাঠের 1 গুঁড়া কেজি মিলে হবে? 9-12 পিপিতে করবেন। 1 কেজি হবে না, এটা 700 থেকে 750 গ্রাম হবে। এই যে, আচ্ছা, আর ম্যাডাম এই আমার এই যে কাছে আছে স্লাইড হলো মাস্টার স্লাইডটা মাদার আছে। স্লাইডটা দেখেন, এই 9-12 পিপি, 9-12 পিপিতে এরকম জি। প্যাকেট হবে। আর ম্যাডাম মাস্টার মাদার আছে আমার কাছে, এটা হলো কয়টা তাহলে এই ব্যাগ বানানো যাবে, কয়টা প্যাকেট বানানো আপনি যাবে? মাস্টার 400 গ্রামের মাস্টার মাস্টার মাদার মাদার। দিয়ে এই প্যাকেট বানাবেন না। মাস্টার মাদার থেকে আপনি আবার মাদার বানান। মাস্টার মাদার ধানের গুলা মাদার। অনেকেরই, ধানের বানাইতে পারেন, কাঠের গুঁড়ার বানাইতে পারেন। হ্যাঁ, মাস্টার আচ্ছা মাদার আচ্ছা। থেকে এই প্যাকেট বানানো লস, এবং আমাদের দেশে দেখেন অনেকেরই মাস্টার মাদার দরকার, অনেকেই চাচ্ছে। আপনি গ্রুপে একটা পোস্ট দেন যে আমার কাছে অনেক মাস্টার মাদার আছে, এতগুলো মাস্টার মাদার আছে, লোকজনকে সেটা সাপ্লাই দেন। আমাদের একটা প্রচলিত ধারণা যে আমরা বোধহয় মাস্টার মাদার থেকে বানাইলে, বা এই যে ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন, এটা নিয়ে দেখি আমি গ্রুপে অনেকেই মাতামাতি করে, অধিক কালচার করে সাবকালচার করতে করতে নষ্ট হয়ে গেছে, এরকম জিনিস দিয়েও করা যাবে না। আবার ফার্স্ট জেনারেশন হইলেই যে সেটা ভালো হবে তা না।
ফার্স্ট জেনারেশনে মাইসিলিয়ামের গ্রোথ রেট স্লো, তারপরে যখন আমি সেকেন্ড ধাপে আসতেছি তখন ফার্স্ট, থার্ড ধাপে আসতেছি আরো ফার্স্ট, এরপরে আর যাওয়া যাবে না। আচ্ছা, আবার প্রথম ধাপ তাহলে থেকেও, ম্যাডাম আমি যদি ধানের প্রথম ধাপ মাদার এখন থেকেও তৈরি বানাইলে করি খুব তাহলে, বেশি, হ্যাঁ বলেন। ধানের মাদার দিয়ে যদি তৈরি করি তাহলে হাফ কেজির মাদার থেকে কতটা প্যাকেট হবে ধানের মাদার? বুঝি নাই। বলছি আমি যদি মাস্টার মাদার থেকে এখন মাদার তৈরি ধানের মাদার তৈরি করি তাহলে আপনি তো হাফ একটা কেজির একটা একটা প্যাকেট হবে মাদার দিয়ে কত? ধানের 10টা মাদার বানাবেন। 2 কেজি, জি 2 কেজি ধানের মাদার ধানে, দিয়ে, 2 কেজি তাহলে ধানে একটা মাস্টার মাদার ব্যবহার করবেন। জি জি, এখন বলতে চাচ্ছি আমি যদি খড় এবং কাঠের গুঁড়া সেই প্যাকেট গুলো তৈরি করি তাহলে হাফ কেজির মাস্টার মাদার, মাদার যেটা বানাবো ধানের মাদার, সেটাতে কয়টা প্যাকেট তৈরি হবে 9-12 পিপিতে? আপনি 9-12 পিপিতে 100 গ্রাম করে ধানের মাদার ব্যবহার করবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এরপরে যিনি কোশ্চেন করবেন, হাত উঠাইছেন 2 জন, ইকবাল জাভিদ, বলেন। আসসালামাইকুম ম্যাডাম, আমি জানতে চাচ্ছিলাম কাঠের গুঁড়া 4 কেজি আর খড় 4 কেজির ক্ষেত্রে পানি কি টোটাল 6 কেজি হবে না 3 কেজি? না না, 6 কেজি। প্রতি 4 কেজি সাবস্ট্রেটের জন্য 3 কেজি করে পানি হবে, 3 লিটার করে। এখন এই ক্ষেত্রে একটা বিষয় কিন্তু একটু লক্ষণীয় আছে, সেটা হচ্ছে যে কাঠের গুঁড়া যদি কাঁচা হয় তাহলে কিন্তু ওই 3 লিটার পানি নাও লাগতে পারে, এটা একটু খেয়াল করতে হবে। আর আর খড়, যদি শুধু খড় কাঠের, যদি জি, খড় যদি একটু পুরনো হয় সেই ক্ষেত্রেও পুরা 3 লিটার পানি নাও দেওয়া লাগতে পারে, 2.5-3 লিটার এরকমই হয়ে যেতে পারে। এটা একটু খেয়াল করার বিষয় আছে। অনেকে আছে না যে খড়টা একটু পুরনো, পুরনো হলে চট করে পানি অ্যাবজর্ব করে, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে কাজ করার ম্যাডাম সময়। আরেকটা প্রশ্ন আমার, যে যদি আধা কেজির আমি কাঠের গুঁড়ার প্যাকেট করি, সেক্ষেত্রে স্টিমটা কি আমাকে ওই 1 ঘন্টা দিতে হবে নাকি 3 থেকে 4 ঘন্টা? যখন আপনি পাস্তুরাইজ পদ্ধতিতে করবেন, আজকে কিন্তু শিখাচ্ছি আমি পাস্তুরাইজ পদ্ধতি। জি যখন আপনি পাস্তুরাইজ করে প্যাকেট বানাচ্ছেন, যেমন এই যে দেখেন আধা কেজির এই যে কাঠের গুঁড়ার প্যাকেট, এটা কিন্তু পাস্তুরাইজ পদ্ধতি। অর্থাৎ কাঠের গুঁড়া 3 লিটার, 4 কেজি কাঠের গুঁড়ায় 3 লিটার পানি দিলেন, দিয়ে জিনিসটাকে ভিজায় নিলেন, তারপরে এই যে এরকম চেম্বারে দিলেন, দিয়ে এই যে পাস্তুরাইজ করলেন, এটা বের করে আনলেন। বের করে আনার পরে এই যে এরকম কাঠের গুঁড়ার সাথে তখন শুধু ধানের মাদার, অন্য কোনো মাদার দেওয়া যাবে না, কাঠের গুঁড়ার না, দানা মাদার, দানা দিয়ে যে মাদার তৈরি করবো সেইটা দিয়ে তারপরে আপনি এরকম প্যাকেট তৈরি করলেন, রেখে দিলেন। এই ক্ষেত্রে কিন্তু স্টিম 1 থেকে 1.5 ঘন্টাই। আর আপনি যেটা বলতেছেন ওটা ওটা পরের বিষয়, এটা কিন্তু আজকের ক্লাসের বিষয় না, ওটা কিন্তু আলাদা জিনিস। জি, আমি কিন্তু আজকে বলতেছি যেটা পাস্তুরাইজেশন পদ্ধতি। ঠিক হ্যাঁ, আছে। এরপরে পারভেজ আহমেদ, বলেন। আসসালামু আলাইকুম স্যার। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট জয়েন করছি, সো আমি তো ওল্ড ক্লাস গুলো পাইনি। এখন আমি কিভাবে কি করব এটা আর কি, বাট আপনি ফার্স্ট নতুন জয়েন তো। করছেন, এই ক্লাসটা আপনার জন্যও নতুন, যারা জয়েন করেছে তাদের জন্যও নতুন। আপনি জি স্যার, এইটাকে এখন কি আমি এইটাকে এনজয় করেন, আপনি এইটা বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে বিষয়। আর অন্য ক্লাসগুলা আমাদের গ্রুপে হচ্ছে আপনি পাবেন, স্ক্রল করে নিচে যেতে যেতে সবগুলো ক্লাসই পাবেন। ধন্যবাদ স্যার। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি কোশ্চেনের জবাব দেই, শেয়ারটাকে স্টপ করে দিই, তাহলে সবাইকে দেখতে পাবো। হ্যাঁ বলেন, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আজকের ক্লাস সংক্রান্ত, বা এর আসসালামু বাইরে আলাইকুম যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। ম্যাম, কুমিল্লা থেকে আব্দুল কাইয়ুম। হ্যাঁ বলেন। ম্যাম, আমার প্রশ্নটা ছিল যে যখন আমরা পাস্তুরাইজেশন পদ্ধতিতে কাঠের গুঁড়া অথবা খড় যখন আমরা স্টিম দেব, বিশেষ করে আমি যেটা ড্রামে করি আর কি, হুম, তখন স্টিমটা উঠলে অনেক সময় যে যে আমার যে কাঠের বা খড়ের যে প্যাকেটটা থাকে, খড়ের যে বস্তাটা থাকে, দেখা যায় যে নিচের দিক দিয়ে একটু বেশি ইয়ে হয়ে গেল, উপরেরটা একটু কম হলো। তখন এই ক্ষেত্রে কি আমি কিছুক্ষণ পরে কি আমি প্যাকেটটাকে উল্টিয়ে দিতে পারি কিনা বা হ্যাঁ, উপর নিচ এই করে দিতে এই পারি ক্ষেত্রে কিনা? আপনি উল্টায়ও দিতে পারেন খুলে, যেহেতু ড্রামে ওরকম জি কোনো রিস্ক নাই। আরেকটা জি যেটা বিষয় হইতে পারে, যে ওই যে ড্রামটা দেখালাম, নিচে একটা স্ট্রাকচার দিয়েছি, তারপরে প্যাকেটটা দিয়েছি, তাই না? এরপরে জি চাইলে আরেকটা এরকম খাঁচার মতো বসায় তার উপরে দিতে পারেন, তার আর উল্টানো পাল্টানোর দরকার নেই, প্রত্যেকটার মধ্যেই সমানভাবে যাবে, ওই যে একটার সাথে আরেকটা যাতে চাপ না খায়।
চাপ খাওয়ার জন্য হয়তোবা আপনার ওই নিচের স্টিমটা যায় না। আর এই স্টিমটা, এটা কিন্তু খুব লক্ষণীয় বিষয়। যদি স্টিমটা ঠিক মতো না যায়, তাহলে দেখা যাবে যে আপনার একই লটের কিছু প্যাকেট ঠিক মতো হচ্ছে, আবার কিছু প্যাকেট নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার ভুক্তভোগী ম্যাম আমি, কিন্তু আমি দেখা গেছে আমি গত ইয়েতে আমার প্রায় 50টার মতো প্যাকেট নষ্ট হয়ে গেছে, স্টিম দিয়ে করেছিলাম। হ্যাঁ, ওটা ওটা আপনি হচ্ছে উল্টাই দিবেন, উল্টাই দিবেন, অথবা ওটার ভেতরে ওই লাঠি দিয়ে বা নিচে কোনো কিছু দিয়ে এমন ভাবে যাতে ওই একটা স্তর থেকে আর একটা স্তরের একটা এই 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম একটা গ্যাপ থাকে, যাতে ওইখান দিয়ে আবার স্টিমটা যেতে পারে। আর আপনার কাছে যদি মনে সন্দেহ লাগে যে আমি একটু উল্টাই দিলে ভালো হবে, তাহলে প্রয়োজনে উল্টাই দিবেন। এই জন্য কিন্তু অনেকের ক্ষেত্রেই সমস্যা হয় যে আমি একই লটে প্যাকেট করেছি, আমার 20টা ঠিক মতো হয়েছে, আর 20টা ঠিক মতো হয়নি। আর প্যাকেটটা একটু লুজ লুজ করে দিবেন, যাতে সব জায়গায় সমভাবে স্টিমটা ঠিকঠাক মতো যায়, যাতে টাইট না হয়। আরেকটা বিষয় হচ্ছে ড্রামটা তো গোলাকার থাকে, তো হ্যাঁ, দেখা গেছে আমি যখন ওই যে বস্তাটা যখন দাঁড় করাইয়ে দেবো, তখন দেখা যায় যে সাইড দিয়ে অনেকটা গ্যাপ থাকে, ওই স্টিমটা অনেক সময় উপরে উঠে যায়। সরাসরি নিচে থেকে সবটাইতে লাগে না, উপরে উঠে যায় অনেক সময়। উপরে উঠে গেলে অনেক সময় দেখা যায় উপর দিয়ে যে ঢাকনাটা দেওয়া থাকে, এই ঢাকনাটার মধ্যে একটা পানি জমে, পানি জমে ওই পানিটা আবার ওই কি জানে বলে খড়ে পড়ে, ওই জায়গাটা ভিজে যায়। এতে কি কোনো সমস্যা আছে ওইটা কিনা? উপরের কিছু অংশ হয়তো ভিজে যাবে, ওইটার জন্য খুব বেশি সমস্যা নাই, এটা হবেই। তাহলে তলাতেও তলাতেও তাহলে আমি কিছু যদি ভেজা ভেজা থাকতে পারে, আবার উপর থেকেও কিছু অল্প, সেটা একটা দুইটা প্যাকেটের ম্যাটেরিয়াল এরকম হবে হয়তোবা, খুব বেশি না। তাহলে আমি যদি ম্যাম ওই যে খড়ের যে প্যাকেটটা বা যে বস্তা নেটটা আমি দেবো, সেটাকে যদি আমি খারাপ অবস্থায় না দিয়ে যদি আমি শোয়া অবস্থায় দিই তাহলে? হ্যাঁ, আপনি সহায় অবস্থাও দিতে পারেন, সমস্যা নাই। সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, ওই যে একটার সাথে যাতে আর একটা চাপ না খায়, মাঝখানে আবার আপনার কোনো একটা কিছু দিয়ে আবার উঁচু করে দিতে হবে যখন সেকেন্ড লেয়ারটা বা থার্ড লেয়ারটা দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আর কারো কোনো জিজ্ঞাসা এই ক্লাস সংক্রান্ত অথবা এই ক্লাসের বাইরে যে কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন, যেহেতু আমরা এখন প্রতিদিন জয়েন করতে পারি না। এই ক্লাসের বাইরে আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। আমি কিছু প্যাকেট স্পন প্যাকেট প্রথমবার হারভেস্ট করছি, এখন দ্বিতীয়বার বা তৃতীয়বারের ক্ষেত্রে অধিকাংশ প্যাকেটেই দেখা যাচ্ছে যে এটা কালো হয়ে যাচ্ছে না, মুখটা, কালো এবং কালো হয়ে যাওয়ার কথা না, আপনি একটু প্যাকেটটা আমাকে দেখান। আপনি প্রথমবার হারভেস্ট করার পরে দ্বিতীয়বার যখন এটা ফলন নেবেন, তখন এই প্যাকেটটা ঠিক মতো বোধহয় চাষেন নাই। যে ম্যাডাম এখানে, আপনি কি প্যাকেটটা ঠিক মতো চেষেছিলেন সেকেন্ড টাইম? হ্যাঁ জি ম্যাডাম, ওই কালো না তো। এটা কালচে হয়ে যাচ্ছে এবং অনেকগুলাই পোড়া পোড়া মতো হয়ে যাচ্ছে, এবং সেগুলো আর মানে খুব একটা বাড়ছে না। আপনার কালচার হাউসে কি অতিরিক্ত ঠান্ডা বাতাস লাগতেছে? না, আমার এটা একটা রুমের মধ্যে, এখানে আবার অতি- অত- আমার অতি- ঠান্ডার সময় অতিরিক্ত অতিরিক্ত ঠান্ডা বাতাস পাচ্ছে কিনা এবং পানির অভাব হচ্ছে কিনা এটা খেয়াল করেন। এবং এটা আপনার জাত কি? আমার মনে হয় যে পিনহেডটা যে বেরোইছে, এটা তো আমার কাছে মনে হচ্ছে ওয়েস্টার বিগ, এটা অথবা এফএলও ম্যাডাম। এফেলা। তো এরকম হওয়ার কথা না। কিন্তু প্রথম হারভেস্টটা খুব সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়েছে, আর এখন এফেলা তো এরকম হওয়ার কথা না। এটা তো এই যে এখন যেটা ধরছেন কাছে দেখে মনে হচ্ছে ফাঙ্গাস গ্রো করছে এখানে। এটা কি মাশরুমের পিন মনে হচ্ছে না ফাঙ্গাস মনে হচ্ছে? আমার কাছে ছবিটা ফাঙ্গাস মনে হচ্ছে। এবং অধিকাংশ গুলাই এরকম ছোট ছোট হয়ে পোড়া পোড়া মতো হয়ে যাচ্ছে। পানির অভাব হচ্ছে, পানির অভাব হচ্ছে, বাতাস বেশি লাগতেছে, এরকম কোন একটা বিষয় বোধহয় করতেছে আপনার এখানে। আপনি একটা দুইটা প্যাকেট সুন্দর করে আবার চেষে দেন ওই জায়গায়, ওই যেটা ফাঙ্গাস গ্রোর মতো মনে হইলো, সুন্দর করে জি চেষে দিয়ে প্যাকেট গুলো আপনি সুতি কাপড় দিয়ে ঢেকে দেন, তো কাপড় ভিজিয়ে কাপড় দিয়ে ঢেকে দেন। যখনই আচ্ছা পানি স্প্রে করবেন, তখন কাপড়টা উঠাবেন, পানি স্প্রে করবেন, আবার ঢেকে দিবেন। এটা আপনার ওই যে অতিরিক্ত ঠান্ডা বাতাসও যাবে না, আবার পানির অভাবও হবে না। আপনি কয়েকটা আচ্ছা, প্যাকেট এরকম করে দেখেন, আমার মনে হয় ওকে হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, এই গত প্রশ্নটার সাথে আমার একটু সম্পৃক্ততা আছে। আমার কিছু কিছু মাশরুমের পিনহেড মানে গোড়ার দিকেরটা এরকম লালচে হয়ে যাচ্ছে এবং কিছু কিছুটা বড় হচ্ছে, বড়র এটা হইলে নিচের আপনার দিকে। অক্সিজেনের অভাব হইলে লালচে হবে, পানির অভাব হইলে শুকায় যাবে এবং লালচে হবে।
শুধু অক্সিজেনের অভাব হইলে লালচে লালচে হয়ে যাবে। আর যদি পানির অভাব এবং অক্সিজেনের অভাব দুটোই হয় তাহলে লালচেও হবে, শুকায়ও যাবে। এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। মানে যেটা লালচে হয়ে যাচ্ছে সেটা তো আর বাড়তেছে না, সেটা ওইভাবেই না, থাকছে বাড়বে না তো, নিচে। ওটা তো মরে মরে যাওয়ারই অবস্থা, এটা তো বাড়বে না। হ্যাঁ, মরে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, একটু খেয়াল করতে হবে যে কালচার হাউসে অক্সিজেনের অভাব অথবা বোথ, অক্সিজেন এবং পানি দুইটারই অভাব এই হয়েছে। দুইটা আইডেন্টিফাই করার ইউনিক কোনো কি উপায় আছে কিনা? ওই যে বললাম যে যদি হুম। পানির অভাব এবং অক্সিজেনের অভাব দুটোই হয়, তার মানে কি বুঝতে হবে যে শুকায়ও যাচ্ছে আবার লালচেও হচ্ছে। আর শুধু অক্সিজেনের অভাব হইলে লালচে হবে, পানি হইলে তো আপনার ভেজা ভেজা থাকবেই, বুঝতেই পারবেন। হ্যাঁ, যে শুধু অক্সিজেনের অভাব হয়েছে। এবং শীতকালে অনেক সময় আমরা গুরুত্ব দেই না, ভাবি যে শীতকালে বোধহয় পানি কম লাগে, শীতকালেও কিন্তু পানির একটা চাহিদা আছে। বাতাসের আর্দ্রতা কম থাকে, দেখা যায় যে ময়েশ্চারটা টেনে নেয়, যার জন্য কিন্তু শুষ্ক অবস্থা হয়। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। আর চাষঘর যদি শীতকালে বেশি খোলামেলা হয়, দিনের গরমের সময় যেমন আমরা বলি যে খোলামেলা রাখো, আবার শীতের সময় কিন্তু পরিচর্যার ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি বেশি খোলামেলা হয় প্রয়োজনে রাতের বেলা দরজা জানলা বন্ধ রাখো, দিনের বেলা একটু খুলে দাও। বা যদি বেড়াটারা এরকম বেশি খোলা হয় প্রয়োজনে একটু নেট দিয়ে ঘিরে দাও, অতিরিক্ত বাতাস যাতে, শাঁসা বাতাস, আগুনের লু হাওয়া যাতে সবসময় ভেতরে না ঢুকে, এই বিষয়টা একটু খেয়াল করো। আচ্ছা, আর আমার কিছু খড়ের প্যাকেট করছিলাম, তো আমাদের এদিকে শীত এখন একটু অনেক বেশি, তো মাইসেলিয়ামের গ্রোথটা মনে হচ্ছে অনেক হ্যাঁ, কম। শীতের সময় একটু গ্রোথ কম থাকে, সেই ক্ষেত্রে আপনার প্যাকেট গুলা বেশি খোলামেলা জায়গায় না রেখে কালচার হাউসে যেখানে চাষ করেন সেখানেই রাখতে পারেন। তাপমাত্রা এখন যেহেতু 20-এর নিচে, মাইসিলাম রান রেটের জন্য 20-এর উপরে তাপমাত্রা দরকার, এই জন্য আপনার গ্রোথ একটু কমে যেতে পারে। এটা সমস্যার কোনো বিষয় না। আরেকটা বিষয় এখানে হচ্ছে যে যেখানে আমার 20 দিনে কমপ্লিট হইতো সেখানে হয়তো 30 দিনে কমপ্লিট হবে, এরকম একটা বিষয়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমি দুই রকম পদ্ধতিতে করছি, একটা হচ্ছে ওই যে পানিতে সিদ্ধ করে, আর একটা পানিতে চুবায়, পাস্তুরাইজেশন স্টিম দিয়ে। হ্যাঁ। হ্যাঁ, তো এখন দেখলাম যে যেগুলো স্টিম দিয়ে করছি এগুলো প্যাকেট করার পরে প্যাকেটের গায়ে মানে কোনো ওই যে পানির মতো ঘামের মতো বা ইয়ার মতো সাদা হয়ে নাই। আপনি মনে আপনি হচ্ছে যেটা স্বাচ্ছন্দ্য করবেন সেটাই করবেন। ওই যে আব্দুল কাইম সাহেব যেটা বললেন, স্টিমের হ্যাঁ, ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে স্টিম দিয়ে করলে এটা আর রোদে শুকানোর প্রয়োজন হচ্ছে না। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হ্যাঁ, হইলেও মানুষ এটা সহজেই করতে পারছে। কিন্তু স্টিমের ক্ষেত্রে একটা প্রবলেম কি, যে ওই যে ঠিক মতো স্টিমটা সবগুলো ম্যাটেরিয়ালের ভিতরে গিয়েছে কিনা, এটা একটা লক্ষ্য করার বিষয়। এটা যদি ঠিক মতো না যেয়ে থাকে তাহলে জিনিসটা তো ঠিক মতো জীবাণুমুক্ত হলো না। আর পানিতে চুবানোর হ্যাঁ, ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যেহেতু টোটাল প্যাকেটটা পানিতে চুবিয়ে দিচ্ছি, সব জায়গায় সমভাবে আমার তাপটা যাচ্ছে, জীবাণুমুক্ত ঠিকভাবে হচ্ছে। এই পানিতে চুবানোটাকেই আমরা বেশি প্রিফার করি, পানিতে চুবানোই প্যাকেট সবচেয়ে সবচেয়ে ভালো হয়। কিন্তু পানিতে চুবানোর একটা প্রবলেম হচ্ছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হইলে খড়গুলাকে যখন আবার শুকানোর প্রয়োজন হয়, এই শুকানোটা প্রবলেম হয়। সেই কারণে পরবর্তীতে আমরা স্টিম দিয়ে করার আর একটা পদ্ধতি প্রচলন করলাম। তো স্টিম দিয়ে করার ক্ষেত্রে স্টিমটা ঠিক মতো যাচ্ছে কিনা, বা প্যাকেট গুলাকে একটু উল্টিয়ে দেওয়ার প্রয়োজন আছে কিনা, মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা, ঠিক মতো স্টিম যাচ্ছে কিনা, এই বিষয়গুলো একটু খেয়াল করার প্রয়োজন আছে। তা আমাদের আজকে সময় একেবারেই শেষের দিকে, কারো যদি কোনো ছোট্ট কোশ্চেন থাকে 1 মিনিট নিতে পারবো। ম্যাম আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, করেন। ম্যাম এটা হচ্ছে আমরা যেহেতু ওই যে পাস্তুরাইজেশন পদ্ধতিতে আমাদের এই খড়ের প্যাকেটটা যেহেতু একটু প্রবলেম হয়ে যায় বেশি, তাহলে আমরা কি এটা করতে পারি যে খড়টাকে, ধানের খড়টাকে আমরা সিদ্ধ করে পানিতে চুবিয়ে সিদ্ধ করে এরপরে কাঠের গুঁড়াটাকে মিক্স করে এরপরে কি এই পদ্ধতি করা যায় কিনা ম্যাম? ওই যে কাঠের গুঁড়া পাস্তুরাইজ করে নিতে হবে। হ্যাঁ, কাঠের, কাঠের গুঁড়াটাকে পাস্তুরাইজ করবো হ্যাঁ আর করতে খড়টাকে পারবেন, সিদ্ধ করে নেবো। হ্যাঁ করতে পারবেন, করে তারপরে মিশিয়ে হ্যাঁ, নিতে পারবেন, করতে পারবেন। জি জি ম্যাম, ঠিক, ধন্যবাদ। হ্যালো ম্যাম, হ্যাঁ আসসালামু বলেন, আলাইকুম বলেন। ম্যাম। একটা মাস্টার মাদার থেকে কতটা স্পন বানানো যায়, মানে আহ, একটা মাস্টার আমি মাদার থেকে স্পন আপনার হাতের দক্ষতার উপরে, আপনি যত বেশি দিবেন 30 থেকে 50টা পর্যন্ত বানাতে পারবেন। মাদার বেশি দিলে প্যাকেটটা তাড়াতাড়ি কমপ্লিট হবে। আচ্ছা, আমাদের আমি সময় যদি ধান একেবারেই দিয়ে শেষ। করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আগামী বুধবার আবার দেখা হচ্ছে। আর আপনাদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনে ক্লাসের সংখ্যা আবার বাড়ানো হবে।
সবাইকে ধন্যবাদ।